ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর আগে স্থানীয় নির্বাচন অশুভ ইঙ্গিত, দাবি বিএনপি। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আনবে। অপারেশন ডেভিল হান্টে 24 ঘন্টায় আরো 607 জন আটক। কোন ডেভিল যেন পালাতে না পারে, নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। সাগররুনি হত্যা মামলা তদন্তে কিছুটা অগ্রগতি। অতীতে বাধাগ্রস্ত হয় উচ্চ পর্যায় থেকে আওয়ামী লীগ জড়িত থাকার অভিযোগ। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। কামাল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা, 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 300 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। এবং ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। আকসুর কাছে ফিক্সিং এর দায় স্বীকার। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবার বিস্তারিত। নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমত্যের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে সহায়তা চেয়েছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, ভোটারদের ভোটে উদ্বুদ্ধকরণ, ভোট সম্পর্কিত সব ধরনের সচেতনতা সহ সুন্দর একটি নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউএনডিপি। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মঙ্গলবার সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত ও কমিশন প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভোট সম্পর্কিত সচেতনতা বাড়ানো সহ একটি সুন্দর নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে তারা। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে। আমরা যেটুকু জানি যে এই মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন হবে এবং আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ধারণ করে আশা করতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তোবা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। তিনি আরও বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। যদিও সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতেও প্রস্তুত ইসি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। জাতিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেয় বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ইস্যু তোলা অশুভ শক্তির খেলার অংশ বলেও মনে করেন তিনি। সংস্কার করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা দ্রুত করে ফেলার আহ্বান জানান বিএনপির এই নেতা। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুগদা থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
সেই অবস্থার পুনরাবৃত্তি না হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই ৩১ দফা। দেশের গণতান্ত্রিক কাঠামোতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলতে হবে বলে দাবি করেন তারা। যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিক কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে। বিএনপির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই দলের নেতাকর্মীরা স্বাধীনতার বিরোধিতা ছিলেন না, আমরা স্বাধীনতার পক্ষের লোক। আমাদের নেতা নিজে মাঠে থেকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। সুতরাং যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকে বলবো সাবধান হয়ে কথা বলবেন। কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আনবে। সরকারের প্রশাসন সহ বিভিন্ন বাহিনীতে এখনো পতিত সরকারের দোসররা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। একটা পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, এদের মধ্যে আছে ওই ধরনের সরকার। আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান, যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চামড়া গোলাম, তাদের পারপাস কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা ভয় পাই, এই কারণে আপনাদের সাবধান করলাম। মির্জা আব্বাস বলেন, ভদ্রলোক আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগে কোনো ভদ্রলোক থেকে থাকলে তারাও এক সময় দল থেকে বের হয়ে যায়। কোনো সভ্য লোক আওয়ামী লীগ করে না, কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না, সমস্ত শয়তান লোকরা আওয়ামী লীগ করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেসার ও আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনাকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় স্থান পায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, যার মধ্যে ছিল দেশের শাসন ব্যবস্থা এবং ডিজিটালাইজেশন সংস্কারের জন্য বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা। এদিকে ঢাকার তেজগাঁও অফিসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি। রোহিঙ্গাদের জন্য তার দেশের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান। গেল ২৪ ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে ১৭৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জন ও অন্যান্য মামলায় ১১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ২টি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৬টি দা ও রামদা, ১৩টি চাকু, ২টি কুড়াল, একটি করাত, ৩টি হাতুড়ি, 2টি প্লাস, 2টি বাটাল, 2টি লাঠি উদ্ধার করা হয়েছে। গেল শনিবার থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট ১৫২১ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক এই অভিযান শুরু হয়। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ, পুলিশ সহ সব দপ্তর ঠিকমতো কাজ করছে, মদতন্ত্র দ্রুতই কমে আসবে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মশালা। ৬টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ১৫০ জন সদস্য। কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। দুষ্টের দমন আর শিষ্টের পালন বন্ধ না করার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করেই কাজ করতে হবে পুলিশকে। দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনোই না, কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক কাজ, যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। কর্মশালার মধ্য দিয়ে চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলেও আশা জানান উপদেষ্টারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১৬,৪২৯টি গায়েবী মামলার মধ্যে ১,২১৪টি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম খুনের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে ৩ থেকে ৪টি মামলার রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মী সহ জড়িতদের আসামি করা হয়েছে। তেরো বছরেও সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। দীর্ঘ এই সময়ে অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা দেওয়া হয়েছিল, তবে বর্তমানে তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে পতিত আওয়ামী লীগের কেউ কেউ জড়িত থাকতে পারে বলেও জানান সাগর রুনির পরিবার। হত্যাকাণ্ডের বিচার দাবিতে ডিআরইউর সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি দিনের আলো ফোটে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের নৃশংসতার খবর নিয়ে। তারা খুন হন নিজ বাসায় রাজধানীর পশ্চিম রাজাবাজারে। সেই ঘটনার আজ ১৩ বছর, কিন্তু এত বছরেও উন্মোচন হয়নি হত্যার রহস্য। মঙ্গলবার আলোচিত এই হত্যাকাণ্ডের হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই, মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সরোয়ার মেঘ। আইনজীবী জানান, বিগত ১৩ বছরে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা। অতীতে এই মামলার তদন্ত আইনিভাবে চলতে দেয়া হয়নি। দীর্ঘ এ সময় অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগও করেন তিনি। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। যতটুকু আমরা জানতে পেরেছি, বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। এই হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারাই মামলার তদন্তে এগোতে দেয়নি এমন অভিযোগ নিহত রুনির ভাই নওশের রোমানের। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা আশাবাদী বলে জানান মেহেরুন নুনির একমাত্র সন্তান মিহির সারোয়ার মেঘ। স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো
আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল টাস্ক ফোর্সকে মামলা তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। তখনই সব খোলাসা হবে বলে আশাবাদী আইনজীবী। এদিকে এই হত্যার বিচারের দাবিতে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। 2025 সালের মধ্যেই সাগররুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি তাদের। সাংবাদিক দম্পতির সাগর সরার মেহনা রুনির যে সন্তান মেঘকে সামনে পাওয়ার পরে আমি সেদিন আসলে আবেগে ভাষা হারিয়ে ফেলেছিলাম। তখন আমি বলেছিলাম যে এই সাংবাদিক দম্পতি হত্যার বিচার করুন, আর না হয় আমাদেরকে গুলি করে হত্যা করুন। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবিও জানান সাংবাদিকরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 15 কোটির বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 10টি ব্যাংক হিসাবে 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের ঘটনায় সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে সাদে আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই দিন সারা দেশে পৌরসভার প্রায় 4,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার 2008 থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন ঢাকা 15 আসনের আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য। প্রতিবার নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণী দাখিলে বার্ষিক আয় নিম্নমুখী দেখালেও দুদকের তথ্য বলছে ভিন্ন কথা। মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান 15 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 10টি ব্যাংক হিসেবে 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংসদ সদস্য থাকার সময় পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় পুত্রের নামে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 2,39,00,000 টাকার বেশি মূল্য সম্পদ অর্জন এবং তাকে সহায়তা ছেলেকে সম্পদ অর্জনে সহায়তা করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিন সকালে দুর্নীতির অভিযোগে রাজধানীর আগারগাঁও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। সারা দেশে পৌরসভায় প্রায় 4,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পেতে কমিশন প্রদান, ত্রুটিপূর্ণ কাজসহ বিস্তর অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণভাবে অস্বীকার করেন প্রকল্প পরিচালক সুজায়েত হোসেন। প্রাতিষ্ঠানিক কিন্তু কোনো দুর্নীতি নেই, যদি কেউ করে থাকে ইন্ডিভিজুয়াল, এরকম কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ না। ভাষা একটা কথা আসে যে ওই আমাদের অ্যাকাউন্ট অফিসারের সম্বন্ধে হয়তো বলছে বা আগের পিডি স্যার এরকম টাকা নিয়ে গেছে, এরকম নানান কথাবার্তা। এদিকে দুদক বলছে সংশ্লিষ্ট প্রকল্পের অভিযোগের ভিত্তিতে নথিপত্র সংগ্রহ চলমান আছে, যা পরবর্তীতে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এখন যে রেকর্ডপত্রগুলো সংগ্রহ করেছি সেগুলো হয়তোবা যাচাই বাছাই করলে বোঝা যাবে আমরা রেকর্ডপত্রগুলো সংগ্রহ করেছি এবং এই আলোকেই আমাদের কমিশনের রিপোর্ট সাবমিট করব। যদি এটা প্রকাশ্য অনুসন্ধানে আসে তাহলে হয়তো আমরা যাচাই বাছাই করে দেখতে পারবো যে প্রকল্পটা আসলেই সম্পন্ন হয়েছে, সেখানে অনিয়ম আছে কিনা সেগুলো আমরা বের করতে পারবো। আগামী 48 ঘন্টার মধ্যে কমিশন থেকে অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের নাফ নদের মোহনা থেকে 4 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার বেলা 11টায় টেকনাফের শাহপুরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় নৌঘাটের সভাপতি বশির আহমেদ জানান, সকালে প্রতিদিনের মতো নাফ নদে মাছ শিকারে গেলে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ঘটনাটি বিজিবি সহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। এদিকে জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।